থাকুন, ভালো রাখুন সবাইকে। নমস্কার, শুভরাত্রি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এই ধনতেরাসে পিসি চন্দ্র জুয়েলার্স এর নিবেদন এক বিশেষ আকর্ষণীয় অফার, ধনতেরাস ধনবর্ষা। সমস্ত গয়নার মজুরির ওপর পান গ্যারান্টি 25% অফ, হিরে ও গ্রহরত্নের মূল্যের ওপর গ্যারান্টি 10% অফ এবং পান গ্যারান্টিড 300 টাকা অফ প্রতি গ্রাম সোনার গয়নার ওপর। এই অফারটি 10 থেকে 19 অক্টোবর 2025 অবধি বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্স এর পুরনো সোনার গয়না এক্সচেঞ্জ, যা সুবিশ্বস্ত, স্বচ্ছ এবং পান পুরনো গয়নার সঠিক মূল্য। পিসি চন্দ্র জুয়েলার্স, আ জুয়েল অফ জুয়েলস। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন আইনি কথা। উপস্থাপনা ও প্রযোজনা তনয়া বিশ্বাস। আইনি কথার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। শ্রোতা বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো শিক্ষা। সেটি একটি শব্দ, কিন্তু সেই শব্দের ভেতর লুকিয়ে আছে আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের স্বপ্ন। শিক্ষা ছাড়া জীবন অন্ধকারের মতো, যেখানে আলো নেই। এই উক্তিটি করেছিলেন মহাত্মা গান্ধী। আমাদের চারপাশের বাস্তবতা কিন্তু উল্টো কথাই বলছে। শোনাই একজনের কথা। একটা ছোট্ট গ্রামে একটি মেয়ে, তার নাম রূপা, যে প্রতিদিন পাথুরে রাস্তা পেরিয়ে স্কুলে যেত। তার চোখে ছিল বড় একটা স্বপ্ন, ডাক্তার হওয়ার। কিন্তু আর্থিক অনটন এবং শিক্ষার সুযোগ সেই অঞ্চলে সীমিত। কিন্তু আজ রূপা শুধুমাত্র নিজের স্বপ্নের পথে এগিয়েছে তা নয়, নিজেকে প্রমাণ করার বেশ কিছু সুযোগ পেয়েছে, তার সদ্ব্যবহারও করেছে। শুধুমাত্র পাঠ্য বইয়ের জন্যই এটা সম্ভব হয়েছে তা নয়, তার জীবন বদলে দিয়েছে একটি আইন, যে আইন আমাদের সংবিধান আমাদের দিয়েছে। তা হলো শিক্ষার অধিকার আইন। এটি কিন্তু একটি আইনি প্রক্রিয়াই নয়, এটি হচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার যা আমাদের চারপাশের সমস্ত অন্ধকারকে সরিয়ে দেবে। তাই আজ আমরা আলোচনার মধ্যে আনবো সেই শিক্ষার অধিকার আইনকেই। এ বিষয়ে আরো বেশি বিস্তারিতভাবে জানানোর জন্য আমাদের সঙ্গে স্টুডিওয়ে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আইনজীবী অতীন্দ্র চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইবো, এই যে শিশু বা শিক্ষার্থীদের এই রাইট টু এডুকেশন বা শিক্ষার আইন বলতে আমরা কি বুঝি? আমরা এমন একটি সময়ে আলোচনা করছি শিক্ষার্থীদের অধিকার নিয়ে, যা সত্যি ভীষণ সময় উপযোগী। একদমই। অন্তত এশিয়া মহাদেশের ইতিহাস তো বলছে যে এখনো পর্যন্ত শিক্ষার্থীরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। নানা সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমাজ পরিবর্তনের মূল কাণ্ডারি হলো শিক্ষার্থী। কারণ এই প্রজন্মের ছাত্র ছাত্রীরাই পরবর্তীতে দেশের ভবিষ্যৎ এবং দেশের সর্বক্ষেত্রে তাদের ভূমিকা নির্ভর করছে। একদমই স্বাভাবিকভাবেই আমাদের আইনসভা, বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা সব সময় চেষ্টা করেছে বা করছে ছাত্রদের অধিকার সুরক্ষিত করার জন্য। ছাত্র বলতে আমি ছাত্রছাত্রী উভয়কেই বোঝাচ্ছি, যারা পঠন পাঠনের সাথে যুক্ত, যাদের শারীরিক ও বৌদ্ধিক বিকাশ নির্ভর করছে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশের শিক্ষা ব্যবস্থার ওপর। সুতরাং তাদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতেই হবে। যেহেতু আমরা এই রাইট টু এডুকেশন আইনের আওতাধীন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি, তবে সেই জন্য অভিভাবকদের সচেতন হওয়া সব থেকে বেশি জরুরি। একদমই। এবার প্রথমে
অধিকার সাধারণত জন্ম নেয় দুটি বিষয়ের উপর, সেটা জানতে হবে। একটা নির্ভর করছে রাষ্ট্র বা সমাজের প্রচলিত নৈতিকতার উপর, অন্যটি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইনের দ্বারা। মানে আমি ধরে নিচ্ছি যে সমাজের যে কনভেনশন সেটা একদিকে আমাদেরকে এগিয়ে নিচ্ছে, আরেকটা এগিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের আইন, যেটা সংবিধান স্বীকৃত। বেশ, দেশের আইনসভা তৈরি করছে, কোনো কোনো ক্ষেত্রে বিচার ব্যবস্থাও বলে দিচ্ছে সেইগুলো। তো আমি মূলত আইন স্বীকৃত যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে বলছি এখানে। প্রেক্ষাপটটা আমাদের কাছে স্পষ্ট হলো। এইবার আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এই যে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন অ্যাক্ট 2009, এই আইন কি বলছে তার খুঁটিনাটি যদি আমাদের শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরেন। অবশ্যই। 2009 সালে ভারতবর্ষে প্রাথমিকভাবে প্রাথমিক স্তরের যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের যারা থাকবেন তাদের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। দ্য রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন অ্যাক্ট 2009 এর মধ্যে দিয়ে এখানে বলেছে যে যে কোনো ছেলে কিংবা মেয়ে যাদের বয়স 6 থেকে 14 বছর তারা প্রত্যেকেই এই আইনের আওতাধীন থাকবে। তাদের অধিকার রয়েছে বিনামূল্যে শিক্ষা গ্রহণ করার। প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থাকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি ভাগ করা হয়েছে। আচ্ছা, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে প্রত্যেক ছাত্রছাত্রী তাদের নিকটবর্তী স্কুলে বিনামূল্যে পড়ার অধিকার পাচ্ছে এই আইনে। আচ্ছা, ছাত্রছাত্রী বলতে তো আমরা সর্বতভাবে যেটা বুঝি যে যে কোনো ছাত্রছাত্রী হতে পারে। এবার প্রত্যেকটা শিশুর তো নানান রকম সীমাবদ্ধতা থাকে, যেমন ধরুন অনেকে হয়তো শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম বা মানসিকভাবেও বিশেষভাবে সক্ষম, বা হয়তো ধরুন তারা সমাজের হয়তো একটু পিছিয়ে পড়া শ্রেণীর থেকে বিলং করেন। এবার এই রাইট টু এডুকেশন অ্যাক্ট কি তাদের জন্যও কিছু বলছে? নিশ্চয়ই। যারা বিশেষভাবে সক্ষম যেটা আপনি বললেন, বা ধরুন আমি আরেকটু বলছি যারা হয়তো তপশিলি জাতি বা উপজাতির অন্তর্গত, কিংবা কোনো কারণে সামাজিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, বা ধরুন এই ভৌগোলিকগত অবস্থান থেকে বা ভাষাগত বিষয়ের প্রেক্ষাপটে কিছুটা পিছিয়ে রয়েছেন, বা আইন কোনো কোনো ক্ষেত্রে বলে দিয়েছে যে এখানে কিছু কিছু শিশুরা দুর্বল শ্রেণীর মধ্যে পড়ছেন, তারাও কিন্তু এই আইনের আওতাধীন। আচ্ছা, তবে তারা তো আর আমাদের মতো যারা বিশেষভাবে সক্ষম তারা অন্য কারোর সাথে তো সেইভাবে পড়ালে তাদের হবে না। এক একজনের এক এক ধরনের অসুবিধার সম্মুখীন, এবং অনেকেরই অনেক রকমের চাহিদাও থাকে। একদম, তাদের জন্য বিশেষ বিদ্যালয়ের ব্যবস্থা থাকবে এবং সেটাও কিন্তু বিনামূল্যে পড়ার অধিকার থাকছে সেই সকল ছাত্রছাত্রীদের। আচ্ছা, যেখানে তারা বিনামূল্যে পড়াশোনার একটা সুযোগ পাচ্ছেন। এইবার আমি ধরছি যে ধরুন ওদের কথা আমি বাদ দিলাম, এমনিতেই আমার হয়তো আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু আমার মধ্যে মেধা আছে, আমার পড়ার উৎসাহ আছে। এবার আমার বাবা বা মা যদি চান যে আমাকে একটা প্রাইভেট স্কুলে পড়াবেন, হয়তো শহরের কোনো নামজাদা স্কুলেই পড়াতে চাইতে, তো সেখানে গেলে কি তাদেরকে এন্টারটেইন করা হবে, মানে এই রাইট টু এডুকেশন আইনের অন্তর্গত? 2009 সালের আইনে যে পরিষ্কার অবস্থান রেখেছে যে প্রত্যেককে পড়াশোনার সুযোগ দিতে হবে, তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই যারা হচ্ছে 6 বছরও অতিক্রান্ত করে ফেলেছে বা কোনো কারণে ভর্তি হতে পারেনি, তাদের যদি সেই শ্রেণীতে ভর্তির জন্য সেই মেধা থাকে বা সার্বিক বিচার করে যদি মনে হয় বিদ্যালয়ে যে ভর্তি নেওয়া যেতে পারে, যদি সেই উপযোগী নাও হয়ে থাকে তাহলে তাকে বিশেষভাবে কোনো ধরনের ট্রেনিং এর ব্যবস্থার মধ্যে দিয়ে যদি তাকে আনা যায় সেটা কিন্তু করবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে বিদ্যালয়ের নির্বাচনের সুযোগ কি থাকছে? আপনি প্রাইভেট স্কুলের কথা বলছেন, একদম। তো প্রাইভেট স্কুলটা তাদের নিজস্বতা থাকতেই পারে কিছুটা হলে, কিন্তু একেবারে যে রাইট টু এডুকেশনের যে কথা বলছে সেই অনুযায়ী তারা বাধ্য নিতে, কিন্তু সেই ক্ষেত্রে দেখতে হবে যে ছাত্রটা বা ছাত্রীটি সেই শ্রেণীতে পড়ার উপযোগী কিনা। যদি না হয়ে থাকে তাহলে তাকে আলাদা করে সেই ট্রিটমেন্ট দেওয়া যাবে কিনা, মানে আমি বলতে চাচ্ছি আমার ভাষাতে এটাই বোঝাতে চাচ্ছি যে সেই ধরনের কোনো বিশেষ ভাবে তাকে তৈরি করে নেওয়ার সুযোগ থাকছে কিনা, স্পেশাল ট্রেনিং দিয়ে তারপর তাকে তৈরি করে তারপরে ভর্তি নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে ঢোকা যেতে পারে। আমি এই কথাটা কেন বললাম, কারণ কিছু বছর আগে একটি সিনেমা রিলিজ করেছিল যার নাম ছিল হিচকি, এবং সেই সিনেমার
বিষয়বস্তুটাই ছিল যে এই যে সমাজে পিছিয়ে পড়া বাচ্চারা যাদের বাবা মায়েরা হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, তারা একটা নামজাদা স্কুলে পড়ানোর মতন আর্থিক ক্ষমতা রাখে না, কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছিল সেই রাইট টু এডুকেশন অ্যাক্টের নাম করেই একটি নামজাদা স্কুলে, এবং সেখানে কিভাবে তারা নিজেদেরকে উন্নীত করে সেটাই ছিল সিনেমার মূল বিষয়বস্তু। কিন্তু সেখানে একটা বিষয় তুলে ধরেছিল যেটা আমার জানারও খুব ইচ্ছে আছে, যে ধরুন একটি নামজাদা স্কুলে তো নানান রকম সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের বাচ্চাদের পাঠায়, প্রত্যেকেরই সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান এক নয়। সেখানে যখন একটি পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসা ছেলে বা মেয়ে ভর্তি হচ্ছে, তাদের তো নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে আমি বলছি সহপাঠীদের কাছ থেকে সেই অ্যাকসেপ্টেন্সটা, সেই গ্রহণযোগ্যতাটা তারা অনেক সময় পায় না। তো এই রাইট টু এডুকেশন অ্যাক্টের আওতাতে এমন কথা কি বলা আছে যেখানে তারা সমানভাবে সম্মান পাবে? দেখুন, এটা রাইট টু এডুকেশনে আলাদাভাবে বলার কোনো জায়গা নেই এখানে, কিন্তু আমাদের সংবিধান তো বলে দিয়েছে আমরা কোথাও কোনোভাবে কারোর সাথে কোনো ভেদাভেদ করতে পারি না, কোনো বৈষম্য রাখতে পারি না কোনো পরিস্থিতিতে। তো এটা সব জায়গাতেই একসেপ্টেড যে আমরা কোনো ক্ষেত্রেই কোন রকম ভাবে কাউকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া বলে তাকে আলাদা রকম ভাবে ব্যবহার করব বা অন্য কোনো ভাবে ব্যবহার করব, সেটা কখনোই সম্ভব নয়। আমি সিনেমার প্রসঙ্গটাই বলছি, সেখানে একটি আলাদা সেকশন তৈরি করা হয়েছিল, যে সেকশনে শুধুমাত্র আরটির আন্ডারে যারা পড়ে তাদেরকেই রাখা হচ্ছে, এবং দেখানো হয়েছে যে অধিকাংশ দিনই এরকম হতো যে কোনো শিক্ষক বা শিক্ষিকা তাদেরকে পড়াতে চাইছে না বা হয়তো আসছেন না, বা যাদেরকে আনা হচ্ছে তারা ঠিক তাদের মতন করে মিশে যেতে পারছেন না বলে তাদেরকে হয়তো পড়াতে পারছেন না। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, পিছিয়ে পড়তে হচ্ছে তাদেরকে পড়াশোনার দিক থেকেও ভর্তি হওয়ার সত্ত্বেও। হয়তো যিনি সিনেমাটা পরিচালনা করেছেন তার দিক থেকে আমাদের সমাজের যে মানসিকতা সেটা হয়তো তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু আইন মূলত সরকারি স্কুলগুলোকে প্রাধান্য দিয়েছে। কারণ সরকারের তরফ থেকে যে স্কুলগুলো চলছে সেখানে সুযোগ থাকছে, প্রাইভেট স্কুলগুলোর তাদের নিজস্ব কিছু নর্মস রয়েছে, সেটা তারা মানবেন। কিন্তু আপনি যে পরিপ্রেক্ষিতে বলছেন সেটা কখনোই সম্ভব নয় যে ডিসক্রিমিনেশন করা, এটা হবে না, এটা আইন শুদ্ধ হবে না কাজ। এবং সেক্ষেত্রে কোন স্কুল যদি করেও থাকে, যদি যে ডিপ্রাইভড হচ্ছেন, যে পরিবার ডিপ্রাইভড হচ্ছেন, তিনি যদি কোর্টের দ্বারস্থ হন, সেই স্কুলের বিরুদ্ধে কিন্তু ভালোই অ্যাকশন নেওয়া হবে। বেশ, এবার ধরুন আপনি একটু আগেই বলছিলেন যে অনেকেই হয় যারা হয়তো 6 বছর বয়স হয়ে গেছে কিন্তু কোনো কারণে স্কুলে ভর্তি হতে পারেননি। আবার এমনও তো আছেন যে ধরুন স্কুলে ভর্তি হয়েছে ঠিক সময়, কিন্তু ধারাবাহিকভাবে সেই পড়াশোনাটা চালিয়ে যেতে পারেনি, সেই ক্ষেত্রে কি করণীয়? দেখুন, 2009 সালে এই আইনটি যখন আসলো বা তারপরেও এই ধরনের অনেক বিষয় রয়েছে আমাদের সমাজে। হ্যাঁ, শিক্ষার্থী হিসাবে তার যদি 6 বছরের বেশি বয়স সীমা হয়ে যায়, তারপরেও কিন্তু সে পঠন পাঠন করতে পারবে। আইনে বলা হয়েছে যে এই ধরনের বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম আপনাকে, এবং বিশেষ প্রশিক্ষণ তাকে দিতে হবে। সেই অনুযায়ী তাকে সেই শ্রেণীতে ভর্তি করতে হবে। আচ্ছা, এটা হতে পারে যে হয়তো সে তার 14 বছর বয়সটা পেরিয়ে গেছে, কারণ প্রথম থেকে অষ্টম শ্রেণীর আমরা কথা বলছি, মোটামুটি ভাবে আইনে 6 থেকে 14 বছর বয়স সীমা বলছে। এবার সে হয়তো 14 বছরের মধ্যে সেটা সম্পূর্ণ করতে পারলো না, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তিনি সেটা ধারাবাহিক ভাবে করে যেতে পারেন। মানে তিনি তার প্রাথমিক স্তরের শিক্ষাটা সম্পূর্ণ করতে পারছেন। এবং দ্বিতীয় যে পার্ট আপনি বললেন ধারাবাহিক ভাবে করতে পারলো না, তার কারণ সে পড়তে পড়তে ছেড়ে দেওয়ার পর তার যখন মনে হলো সে তখন আবার ভর্তি হতে পারছে, আইন সেই সুযোগটা রেখে দিয়েছে। আচ্ছা, মানে ভর্তি হতে পারছে শুধু না, তাকে ভর্তি করতে স্কুল বাধ্য। ঠিক, স্কুল বাধ্য, স্কুল কখনো ডিনাই করতে পারবে না। বেশ, এবার ধরুন কেউ একটি স্কুলে ভর্তি হলো, কিন্তু সেখানকার পঠন পাঠন বা তার পরিকাঠামো তার মনোপুত হলো না, সে এবার স্কুল পরিবর্তন করতে চায়, সেটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এটা মানে খুব ঘন ঘনই হয়, সেটা হয়তো পারিবারিক কারণে, পরিবারের রুজি রোজগারের কারণে তার পরিবার অন্য জায়গায় চলে যাচ্ছে। আমরা যদি একটু দেখি যারা হয়তো পরিযায়ী শ্রমিক তাদের কথা বলি, তো তাদের সন্তানরা কি করবে? তো সুতরাং হ্যাঁ, নিশ্চয়ই হবে। এই ক্ষেত্রে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সে ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে, টিসি নিতে হবে। বেশ, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে যে স্কুলে ছেলেটি বা মেয়েটি পড়ছিল। বেশ, এবার সার্টিফিকেট দিতে বাধ্য, এবং যে স্কুলে ভর্তি হতে চায় সেটা তার এলাকার অন্য কোনো স্কুলে হতে পারে, সেটা
জেলার মধ্যে হতে পারে, সেটা রাজ্যের বাইরেও হতে পারে, আচ্ছা, যেখানেই হোক না কেন তাকে কিন্তু ওই নতুন স্কুল কিন্তু ওই ট্রান্সফার সার্টিফিকেটের ভিত্তিতে অবশ্যই নিতে বাধ্য। আচ্ছা, কিন্তু সেই স্কুলের যে স্ট্যান্ডার্ড আমি বলবো, দেখা গেল যে এই বাচ্চাটির মেধা বা তার পড়াশোনা বা তার বুৎপত্তি যেটাই বলুন, সেটা তার সমসমান হচ্ছে না। তাদের যে প্যারামিটার, তাদের যে পরিমাপ আছে, সেটা দেশে উত্তীর্ণ হচ্ছে না। তখন কি হবে? আইন কিন্তু এইরকম ভাবে ভাবছে না, ভেদাভেদ করছে না। উনি যে ছেলেটি বা মেয়েটি যে স্কুলে পড়তো, যে ক্লাসে পড়তো, তারপর থেকে সে ধারাবাহিকভাবে করতে পারে। ইভেন মাঝখানেও যদি ছেড়ে অন্য স্কুলে যেতে চায়, সেখান থেকে সে শুরু করতে পারে। এখন দেখবেন অন্তত পশ্চিমবঙ্গে লটারি সিস্টেম হয়েছে হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য, ক্লাস 5 ভর্তি হওয়ার জন্য। সেখানে কিন্তু ওই যে আগে একটা ট্যাগলাইন থাকতো যে অমুক স্কুলের ছাত্র বা ছাত্রী বা এখানে ভর্তি হলে, এই ব্যাপারটা বা এই কনসেপ্টটা কিন্তু এখন থাকছে না। আচ্ছা, এবার আপনি শুরুতে আরেকটা কথাও বলেছিলেন যে যে কোনো আইনের পেছনে দুটো বড় স্তম্ভ থাকে, এক অবশ্যই সমাজ এবং পরিবার সমাজের বাইরে নয়। সেক্ষেত্রে পরিবারের তরফ থেকেও একটা সহযোগিতা বা সাপোর্ট সেটা থাকা খুব দরকার। এই জায়গায় জানতে চাইবো অভিভাবকদের ভূমিকা ঠিক কি হতে পারে? নিশ্চয়ই, যাদের কথা বলছি তারা 18 বছরের নিচে, তার মানে তারা কখনোই তারা মাইনর। তো সেইভাবে তাদের সমস্ত ডিসিশনটা নির্ভর করছে পরিবারের অভিভাবকদের উপরে বা বাচ্চাটির অভিভাবকদের উপরে। তো সুতরাং তাকে স্কুলে ভর্তি করাটা অভিভাবকদের কর্তব্য, এবং এটা আইনে বলেছে, এটা দায়িত্বের মধ্যে পড়ে। প্রত্যেকটা ভারতবর্ষের সন্তানের অভিভাবকরা যারা আছেন, তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ছে তাদের সন্তানকে তাদের এলাকাতে যত কাছাকাছি যে স্কুলে আছে সেই স্কুলে তাকে ভর্তি করানো। তার বয়স যেমনই হোক না কেন, তাকে প্রাথমিক স্তরে শিক্ষার সুযোগ দিতে হবে, একেবারে বিনামূল্যে সেই স্কুল সেই পরিষেবা দেবে। আচ্ছা, এবার একটা ঘটনা খুব সম্প্রতি হলো বলে আমি বলছি। দেখুন, কখন কি হয়ে যাবে কোনো মানুষের সঙ্গে সেটা আমরা কখনোই বলতে পারি না। ঠিক। এবার যেরকম আমরা কিছুদিন আগেই দেখলাম উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হলো এবং মানুষের বাড়ি রীতিমতো ভেসে যেতে দেখলাম। অনেককেই দেখলাম তারা সম্পূর্ণভাবে কপর্দক শূন্য হয়ে গেল, ভিটে মাটি পর্যন্ত তারা হারিয়ে ফেললেন। এরকম একটি অবস্থাতে তো বাচ্চারাও পড়েছে, সেই ছবি আমরা দেখেছি, অত্যন্ত মর্মান্তিক। এবার দেখা গেল যে এরকম কোনো একটি ঘটনার জন্য বা বাড়িতে আগুন লাগার জন্য বা নিদেন পক্ষে হয়তো অজ্ঞানতার জন্যই তাদের কোনো বয়সের প্রমাণপত্র নেই, বা যেটা ছিল সেটা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ইত্যাদি। সেক্ষেত্রে কি হবে? কারণ সেখানে তো তারা 6 বছর না 8 বছর না 14 বছর, সেটা প্রমাণ করার জায়গায় থাকবেন না। ঠিক, আমি জাস্ট উত্তরবঙ্গ থেকে আসছি, ওই ত্রাণ দিয়েই আসলাম। তো এই ধরনের ঘটনা সত্যি হয়েছে, এবং পশ্চিমবঙ্গ সরকারের থেকে শিক্ষা দপ্তর থেকে এটা একটা সার্ভে চলছে। তো শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে প্রথমত বয়সের প্রমাণপত্র দরকার, সেটা রিকগনাইজড করে স্থানীয় প্রশাসন একদম, এবং যদি সেটা না থেকে থাকে অন্য কোনোভাবে প্রমাণপত্র তৈরি হয়। সেটা এমন কোনো নথি যেটা ইঙ্গিত করতে পারে তার বয়সটা কত হতে পারে, সেটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিয়ম রয়েছে। তো সেটা দিয়ে তাকে স্কুলে ভর্তি হতে হবে। এবার ধরুন যে কারোর কোনো প্রমাণপত্র নেই বলে সে কি স্কুলে ভর্তি হতে পারবে না? আইন বলছে তা না, তার যদি নাও থাকে প্রমাণপত্র, সেই স্কুল কিন্তু তাকে নিতে বাধ্য। অর্থাৎ প্রমাণপত্র দরকার, আবশ্যকতা রয়েছে। যদি না থেকে থাকে অন্য কোনো ভাবে আদার্স যে প্রভিশন গুলোতে বলেছে কিভাবে করা সম্ভব অন্য নথি দিয়ে, সেটা দেখতে হবে। যদি তাও না থাকে তাহলেও তাকে কিন্তু ভর্তি নিতে হবে, অর্থাৎ কোনোভাবেই সে বঞ্চিত হবে না। আর আপনি যাদের কথা বললেন এই মুহূর্তে যারা সত্যি বিপর্যস্ত রয়েছে এই বন্যার কারণে উত্তরবঙ্গ জুড়ে, তাদের জন্য তাদের স্কুলে নিশ্চয়ই রেকর্ড রয়েছে, তা থাকবে, সেগুলো দেখে ডিটারমাইন করবে, বা যে এখনো ভর্তি হতে পারেনি অন্য কোনো ভাবে হাসপাতাল থেকে অন্য কোনো ভাবে সংগ্রহ করে তাদের ব্যবস্থা হবে। আচ্ছা, এবার দেখুন, বিদ্যালয়ে ভর্তির তো একটা সুনির্দিষ্ট সময়সীমা থাকে, প্রত্যেক বছরই আমরা সেটা জানি। হয়তো কোনো একটা নির্দিষ্ট মাসে কিংবা কোন একটি শিক্ষাবর্ষে একটা মানুষকে ভর্তি হতে হয়। কেউ ধরুন যদি মাঝপথে শিক্ষাবর্ষ যখন শুরু হয়ে গেছে সেই সময় ভর্তির কোনো নোটিশ নেই কিন্তু সে ভর্তি হতে চায়, সে পারে? হ্যাঁ, পারবে, ভর্তি হতে পারবে। এটা আইনে পরিষ্কার বলে দিয়েছে, এবং আইনটাই হচ্ছে এই কারণে
মানে কোন কোন দিক থেকে বঞ্চিত হতে পারে বা হবার সম্ভাবনা রয়েছে, সেই সবগুলো রাস্তা কিন্তু এই আইনে খুলে দিয়েছে। বলছে হ্যাঁ, হতে পারে, যে কোনো শিশুকে তার শিক্ষা থেকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। যখন সে আসবে তাকে বিবেচনা করতে হবে সে কোন ক্লাসে পড়ার জন্য উপযোগী। যদি সে উপযুক্ত হয় যে ক্লাসে, সেই ক্লাসে তাকে ভর্তি নিতে হবে। এবং সরকারি স্তরে প্রাইমারি স্কুলগুলোতে অনেক ক্ষেত্রে এটাই হয়ে থাকে, কারণ হঠাৎ করে এক একজন পরিবার থেকে ছেলে মেয়ে আসেন, তাদের অভিভাবকরা অনেক ক্ষেত্রে সচেতন নন, বা কারোর কোনো হয়তো বেসরকারি সংস্থা বা কোনো সার্ভে থেকে উঠে আসলো যে এখনো শিক্ষার আলোতে আসেনি, তখন তাকে নিয়ে আসা হয়। কিন্তু কোনোভাবেই তাকে বঞ্চিত বা সুযোগ থেকে মানে বের করে দেওয়া হবে না, এই কারণে যে সে হচ্ছে অনেক পরে এসেছে। বেশ, আচ্ছা, এবার একটু জানবো যে ধরুন সব বাচ্চারা তো একরকম হয় না, হয়তো কেউ হয়তো যে পঠন পাঠন হচ্ছে সেটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না বা বুঝতে পারছে না, বা হয়তো যতটা ভালো ফল করার আশা শিক্ষক শিক্ষিকারা করছেন সেটা তারা করতে পারছেন না, বা একটু হয়তো অমনোযোগী হয়ে পড়ছেন, বা যা হোক। এবার ছোটবেলায় আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা মার খেয়েছি, ঠিক, নানান রকম ভাবে শাস্তি পেয়েছি, বাইরে দাঁড় করিয়ে দিয়েছেন কান ধরে, বেঞ্চের ওপর কান ধরে দাঁড় করিয়ে দিয়েছেন, তো নানান রকম আমরা এগুলো ফেস করেছি। কিন্তু এখন এইটা নিয়ে অবশ্যই মনস্তত্ত্ববিদরা তারা অনেকেই অনেক কথা বলছেন, এবং যেটা শোনা যাচ্ছে যে নতুন শিক্ষানীতিতেও এই কথাটা বলা হয়েছে যে শাস্তিটা যতটা কম দেওয়া যায় বা যদি নাই দেওয়া যায় তাহলে বোধহয় অনেকটা ভালো। তো এই যে আইনের কথা আমরা বলছি, যে রাইট টু এডুকেশন অ্যাক্টের কথা আমরা বলছি, সেখানে কি এই ব্যাপারে কিছু বলা হচ্ছে শাস্তি সম্পর্কে? এটা সত্যি কথা বলতে একটু বিতর্কিত বিষয়। তার কারণ আমরা সামাজিক ভাবে যদি দেখি, অনেক মাস্টারমশাই মনে করেন যে বেদের বাড়ি না পড়লে বলে হয় ছাত্র তৈরি হবে না, মানুষ হবে না। একটা প্রবাদই আছে, টু স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। তো স্বাভাবিকভাবেই কিন্তু শারীরিক ও বৌদ্ধিক বিকাশের সময় তো এই বয়সটা, মনস্তাত্ত্বিকবিদরা এই কথাটা বলেছেন এবং শিক্ষা ব্যবস্থাতে যারা আছেন তারাও এটা নিয়ে ভেবেছেন। কিন্তু আইন কিন্তু পরিষ্কার ভাবে স্পেসিফিক সেকশনে বলে দিয়েছে যে কোনো ছাত্র ছাত্রীকে কোনো রকমের শারীরিক শাস্তি বা মানসিক হয়রানির শিকার যাতে না হয় সেটা দেখতে হবে। আচ্ছা, তো উত্তরটা স্বাভাবিকভাবে বলতে হবে যে এটা পরিষ্কার যে না, কোনো শাস্তি দেওয়া যাবে না, এবং এটা ছাত্র ছাত্রীদের অধিকারও বটে। এই আইনে বলেছে যে তারা যাতে কোনো রকম ভাবে হয়রানির শিকার না হয়। আচ্ছা, এবার ধরুন কোনোভাবে তার মনে হলো যে সে কোনো কারণে বঞ্চিত বা হয়তো হয়রানির শিকার হচ্ছেন বা নানান রকম যে সমস্যা তারা ফেস করছেন, সেটার ব্যাপারে কোনো একটি প্ল্যাটফর্ম কি আছে যেখানে তারা সেটা জাহির করতে পারবেন, কোনো অভিযোগ থাকলে সেটা তারা দায়ের করতে পারবেন বা বলতে পারবেন? দেখুন, সার্বিকভাবে যদি ভাবি তাহলে অনেকগুলো প্ল্যাটফর্ম চলে আসবে। আমরা জানি পুলিশ আছে, আমরা জানি কোর্ট আছে, কিন্তু এই আইনে প্রাথমিক স্তরে বলেছে যে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এই কমিশনের একটা দায়িত্ব আছে এই আইনের আওতাধীন। তারা দেখবে সার্বিকভাবে কোনো শিশু যাতে বঞ্চিত না হয়, তারা যাতে শিক্ষা থেকে, স্কুলের যে সমস্ত ফ্যাসিলিটি সেখান থেকে যাতে বঞ্চিত না হয় সেটা তারা দেখবেন। আচ্ছা, আর আমরা যে পরিপ্রেক্ষিতে বলছি, যদি কোনো ধরনের অভিযোগ থাকে, শুধু শাস্তি সংক্রান্ত নয়, আদার্স যে সমস্ত রাইটস গুলো আছে যেগুলো এখানে রিকগনাইজড করা হয়েছে, সেগুলো থেকে যদি বঞ্চিত হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই অভিযোগ জানানো যাবে এই ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এ। আচ্ছা, আমরা যে বাচ্চাদের নিয়ে কথা বলছি, যে ছাত্র ছাত্রীদের নিয়ে কথা বলছি, তারা নিশ্চয়ই অভিযোগ করতে পারবেন না। এক্ষেত্রে অভিভাবকদের একটা ভূমিকা থাকছে, বা যারা যে কোনো বাচ্চাদেরকে দেখভাল করেন, যারা যে বাচ্চা ধরুন হোমে আছে, তার ক্ষেত্রে সেই হোমের যিনি দায়িত্বে যিনি আছেন তিনি এই বিষয়টি দেখবেন, বা অনেক ক্ষেত্রে লিগ্যাল গার্জিয়ান থাকেন, তিনি এই বিষয়টি দেখবেন। আচ্ছা, অর্থাৎ লিখিত অভিযোগ দায়ের করাটা অভিভাবকেরই কর্তব্যের মধ্যে পড়ছে। বেশ, এবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিদ্যালয়ে আছে, ক্লাসও আছে, কিন্তু ছাত্রছাত্রী নেই, শিক্ষক আছেন। আবার এরকমও দেখা যায় যে ছাত্রছাত্রী আছেন কিন্তু পর্যাপ্ত সংখ্যক শিক্ষক বা শিক্ষিকা নেই। তাহলে এই শিক্ষার অধিকার আইন কি বলছে? কোনো স্টুডেন্ট টিচার, ছাত্র এবং শিক্ষকের কোনো অনুপাত বা রেশিও কি বলে দেওয়া আছে যে কতজন ছাত্রর জন্য কতজন শিক্ষক থাকতে হবে? হ্যাঁ, এটা বলেছে আইনে যে একটা সামঞ্জস্যপূর্ণ শিক্ষকের সংখ্যা থাকতে হবে। আচ্ছা, এবং তার একটা রেশিও তো থাকবেই।
আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন ধরুন প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে যদি ছাত্র ছাত্রীর সংখ্যা 60 জন হয়, সেই ক্ষেত্রে এই আইনে বলেছে শিক্ষক থাকতে হবে কমপক্ষে 2 জন, মানে 30 জনের জন্য একজন। ঠিক। যদি 61 মানে 61 থেকে 90 এর মধ্যে হয় তাহলে 3 জন, 91 থেকে 120 তাহলে 4 জন থাকতে হবে, 121 থেকে 200 জনের মধ্যে যদি হয় ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে কমপক্ষে 5 জন শিক্ষক শিক্ষিকা দরকার। তো এরকম যদি ধরুন 150 জনের উপরে রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা যে বিদ্যালয়, সেখানে একজন প্রধান শিক্ষক সহ আরো 5 জন শিক্ষক শিক্ষিকা থাকবে, অর্থাৎ একটা এই আইনে শিডিউল করে দিয়েছে এরকম ভাবে, সেই অনুযায়ী হবেই ধারাবাহিকতা। আচ্ছা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে গেছি আমরা। শেষ প্রশ্ন আপনাকে করতে চাইছি যে এই যে বিদ্যালয়ের পরিকাঠামো, সেই পরিকাঠামোয় কি কি ফ্যাসিলিটি বা সুবিধে থাকা দরকার যেটা একটি শিশুকে এগিয়ে নিয়ে যাবে শিক্ষার পথে? আমি প্রথমেই বলেছি যে প্রাথমিক শিক্ষা স্তর একটি শিশুর বা ছাত্রছাত্রীর শারীরিক ও বৌদ্ধিক বিকাশের একটা জায়গা, তো সবকিছুই দরকার। শিক্ষার্থীর শৌচালয় ব্যবস্থা দেখতে হবে বিদ্যালয়কে, মানে শৌচালয় থাকতে হবে, ছেলে এবং মেয়ে দুজনের জন্য পৃথক ভাবে থাকতে হবে। পানীয় জলের বন্দোবস্ত করতে হবে, ধরুন মিড ডে মিলের জন্য আলাদা করে রান্নাঘর থাকতে হবে, একটি খেলার মাঠ অবশ্যই থাকতে হবে, সুরক্ষা দেখতে হবে, তার জন্য বাউন্ডারি যাতে থাকে, বা ব্যারার বাউন্ডারি হলেও হবে বা ওয়াল দিলেও হবে, থাকতে হবে, আইনি পরিষ্কার ভাবে বলেছে। আচ্ছা, মানে স্কুলের একটা বাউন্ডারি ওয়াল থাকতে হবে, সেটা ব্যারারও হতে পারে। গ্রন্থাগার থাকতে হবে, সেই গ্রন্থাগারে ম্যাগাজিন, দৈনিক নিউজ পেপার গুলো যেগুলো আছে সেগুলো, তাদের যেগুলো পঠন পাঠন করানো হয় সেই পাঠ্য বইগুলো এবং বিভিন্ন গল্পের বই, সেগুলো কিন্তু থাকতে হবে। আচ্ছা, মানে একটা শিশু যাতে সার্বিকভাবে এগিয়ে যেতে পারে, সার্বিকভাবে তার উন্নতি হয়, তার জন্য যা যা প্রয়োজন সবটাই কিন্তু থাকতে হবে একটি বিদ্যালয়ের মধ্যে। অবশ্যই তার মধ্যে পর্যাপ্ত সংখ্যার শিক্ষক শিক্ষিকাও পড়ছে। এই সবটাই আমরা অধিকারের অ্যাসপেক্টে বলছি। মনে রাখতে হবে এই অধিকারগুলো অভিভাবকরা তখনই কিন্তু গ্রহণ করতে পারবেন যখন অভিভাবকরা এই যে প্রোগ্রামটা শুনলেন, সজাগ হলেন এবং তারা যদি কর্তব্য শুরু করেন। তাই কর্তব্য দিয়ে স্টার্ট হচ্ছে, অর্থাৎ স্কুলে ভর্তি করাতে হবে। শ্রোতা বন্ধুরা, যারা এই মুহূর্তে ওপার থেকে শুনছেন আমাদেরকে এবং ভাবছেন যে এখনো আমার বাড়ির পাশে সেই ছোট্ট বাচ্চাটিকে আমি দেখি চায়ের দোকানে বাসন মাজতে, আবার দেখি ফুটপাতের ওই বাচ্চাটিকে শীতের মধ্যে কষ্ট পেতে, তাদের কিন্তু পড়াশোনা করার কথা কেউ ভাবে না। একবার অন্তত চেষ্টা করাই যেতে পারে, তাই না? যে আমরা তাদের জীবনে একটু আলো আনি, সামনেই আলোর উৎসব, এবং সেই আলোর উৎসবে যাতে শুধুমাত্র ওই বাজির বাড়াবাড়িটা না হয়, আমরা যাতে প্রকৃত অর্থে শিক্ষার আলো পৌঁছে দিতে পারি প্রত্যেকের অন্তরে। সেই ছোট্ট শিশুটার অন্তরেও যে জানে যে আর 5টা বাচ্চাকে স্কুল ইউনিফর্মে পড়তে যেতে দেখেও সে জানে যে তার হয়তো আর স্কুলে যাওয়া হবে না, একটু তাদের বাবা মাকে বোঝানোর দায়িত্বটা নিই, বা নিজের চেষ্টাতে একটু চেষ্টা করা যাক না যাতে তারা একটা স্কুলে ভর্তি হতে পারে। তাহলেই দেখবেন আলোর উৎসবটা অনেক অনেক বেশি আমাদের কাছে ভালোর উৎসব হয়ে ওঠে। আজকে আইনি কথা এখানেই শেষ করছি, এই আশা নিয়ে যে আমাদের আজকের যে পর্ব ছিল শিক্ষার অধিকার নিয়ে, তার থেকে অনেক কিছু আপনারা হয়তো জানলেন এবং শিখলেন। তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিও আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন আইনজীবী অতীন্দ্র চৌধুরীকে এত সুন্দরভাবে আমাদের এই গোটা ব্যাপারটা বোঝানোর জন্য। পরবর্তীতে নিশ্চয়ই তার সম্মুখীন আমরা হব অন্য কোনো বিষয় নিয়ে। আজ এ পর্যন্তই। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের সপ্তাহে ঠিক এই দিনে এই সময় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। নমস্কার। শুনছিলেন আইনি কথা, সম্পাদনা মনোজ কর, উপস্থাপনা ও প্রযোজনা তনয়া বিশ্বাস, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আলোর উৎসব।